আজকে বাংলায় খুব সহজ করে শেক্সপিয়ারের ম্যাকবেথ নিয়ে একটা ছোট্ট আলোচনা করা যাক। ম্যাকবেথ একটা ট্র্যাজেডি। ইংরেজি সাহিত্যতে যখনই আমি ট্র্যাজেডি কথাটা ইউজ করি তখন সেটা কিন্তু শুধুই একটা দুঃখের গল্প নয়, একটা এমন গল্প নয় যেটার শেষে হিরো মারা যাবে এবং দর্শক কাঁদবে। এতটা সহজ কিন্তু ট্র্যাজেডির ডেফিনিশনটা নয়। ইনফ্যাক্ট কোনো কিছুকেই ঠিক ডিফাইন করা যায় না, তবে ট্র্যাজেডি ব্যাপারটা অনেক বেশি গভীর, অনেক বেশি মাল্টি লেয়ার্ড। অনেকগুলো আমরা ফ্যাসেটস বা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স, বৈশিষ্ট্য আমরা পাই, যেগুলো আবার পাল্টে পাল্টে গেছে। সময় খুবই কম, স্কোপ খুবই কম। আমি একটা খুব স্কেচি আইডিয়া দিচ্ছি ফর স্টুডেন্টস হু হ্যাভ জাস্ট বিগান their journey in this world of literature. দেখো, ট্র্যাজেডির জন্মটা কিন্তু গ্রিসে, তাও এনশিয়েন্ট গ্রিসে। প্রাচীন গ্রিক সভ্যতা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক দিক থেকে কিন্তু এগিয়ে ছিল এবং সাহিত্য তার মধ্যে একটা দিক। এবং প্রাচীন গ্রিসে ইউ হ্যাড playwrights like Sophocles, Aeschylus, Euripides, যারা ট্র্যাজেডি লিখতে শুরু করেছিলেন এবং এটা এতটাই পপুলার হয় অ্যাজ আ ফর্ম অফ ড্রামা that you had this great philosopher called Aristotle who wrote a book called Poetics. Poetics বলে একটা বই তিনি লিখে ফেললেন, যেখানে তিনি ট্র্যাজেডি যে জনরাটা সেটাকে নিয়ে অনেক আলোচনা করলেন, অনেক ক্রিটিক্যাল থটস দিলেন। হোয়াট হি থট অ্যাবাউট ট্র্যাজেডি, হোয়াট হি থট অ্যাবাউট কমেডি, হোয়াট হি থট অ্যাবাউট এপিক। লিটারেচার শুধু যে লেখা হচ্ছিল তাই নয়, লিটারেচার নিয়ে সমালোচনাও কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে প্রাচীন গ্রিসে। তবে প্রাচীন গ্রিস এবং শেক্সপিয়ারের সময়কার যে সামাজিক ব্যবস্থা বা যে মানসিক অবস্থা, তার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য ছিল। গ্রিকদের কাছে ফেট বা ডেস্টিনি, ভাগ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিডেস্টিনেশন, মানে আগের থেকেই যখন তোমার জীবনে কি ঘটবে বা ঘটতে চলেছে সেটা নির্ধারিত থাকে, পূর্ব নির্ধারিত থাকে। এই প্রিডিটারমিনেশন যেটা, এটা কিন্তু একটা খুব বড় রোল প্লে করত। এবং গ্রিকরা সত্যি সত্যি মনে করতেন যে মানুষ একটা পাপেট এবং তার খুব বেশি কিছু করার নেই। আগের থেকেই তার ভাগ্য ঠিক করে রাখা হয়েছে এবং তাকে শুধুমাত্র যে সিচুয়েশনটা রাইজ করবে তার জীবনে সেটাকে খুব হিরোইক্যালি ট্যাকল করতে হবে, সাহসের সঙ্গে সেটাকে কনফ্রন্ট করতে হবে। নিজের ডিগনিটি, নিজের নোবিলিটি, সেটা বিসর্জন দিলে চলবে না। কে কিভাবে রেসপন্ড করছে একটা পার্টিকুলার সিচুয়েশনে সেটাই কিন্তু ডিটারমিন করবে যে তার স্তর কতটা ওপরে বা নিচে। এইখানে কিন্তু গ্রিকদের সঙ্গে এলিজাবেথনদের একটা সিমিলারিটি রয়েছে। আমরা জানি যে আর্লি 15th সেঞ্চুরিতে অ্যান্ড অবভিয়াসলি ইট ওয়েন্ট অন পুরো 15th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি একটা মুভমেন্ট শুরু হয়েছিল ইংল্যান্ডে, যেটাকে আমরা বলি রেনেসাঁ মুভমেন্ট। এবং এই রেনেসাঁ সময়তেই কিন্তু গ্রিক যে টেক্সটগুলো সেগুলো অক্সফোর্ড এবং কেমব্রিজে পড়ানো শুরু হয়েছে
সেগুলোকে মাস্টারমশাইরা ইংরেজিতে ট্রান্সলেট করতে শুরু করেছেন, সেগুলোকে তারা অনুকরণ করে নাটকও লিখতে শুরু করেছেন। তাহলে কি এলিজাবেথানদের ভেতরেতে নাটক লেখার প্রচলন ছিল না? রেনেসা পিরিয়ডে যখন প্রথম তারা গ্রিক নাটক, রোমান নাটকের সাথে পরিচিত হলেন, তখনই তারা প্রথম নাটক লিখতে শুরু করলেন? একেবারেই নয়। আমরা মিডিভাল টাইমসে, মধ্যযুগে ইংলিশ সোসাইটির ভেতরেতে নাটক লেখার এবং নাটক মঞ্চস্থ করার একটা ট্র্যাডিশন পাচ্ছি। তবে সেই নাটকগুলো বেশিরভাগই কিন্তু হতো বিবলিক্যাল, বাইবেলের বিভিন্ন গল্প নিয়ে, বা মরালিটি টেলস, বা ছোটখাটো হাস্য কৌতুক, এবং সেগুলো কিন্তু ভীষণ ডিসঅর্ডার্ড, ভীষণ কেওটিক, ভীষণ যেটাকে বলা হয় আর্টিস্টিক যে সোফিস্টিকেশন, সেটা তার মধ্যে আমরা পাচ্ছি না। এগুলোকে বলা হতো মিরাকলস, মরালিটিস, সেন্টসদের জীবন নিয়ে লেখা হতো, মরালিটি প্লেস লেখা হতো যেখানে উপদেশ দেওয়া হতো। আর কিছু কিছু থাকতো ছোট্ট ছোট্ট কমিক, বলতে পারো ইন্টারলুডস, ছোট্ট ছোট্ট খুব ভীষণ ক্রুড কমেডি। একেবারেই তার মধ্যে কিন্তু আমরা সাটলটিস বা ভীষণ সূক্ষ্মতা পাচ্ছি না। বিভিন্ন সাবার্বসে, ভিলেজে অনেক সময় কার্টে করে, মাস্ক পরে, লাউড কিছু মেকআপ দিয়ে আর্টিস্টরা এগুলো পারফর্ম করতো। এর মধ্যে প্রচুর প্রাণ ছিল, প্যাশন ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। কিন্তু গ্রিকদের ভেতরে যেটা ডেভেলপ করেছিল, তারা নাটকটাকে একটা আর্টিস্টিক ফর্মে কনভার্ট করেছিল। তারা নাটক নিয়ে রিসার্চ করেছিল। তারা নাটকের যেটা কনস্ট্রাকশন বা ফর্ম বা শেপ বা বাইরের যে আকৃতি, সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করতে শুরু করেছিল। তারা অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে ফেলেছিল যে এইটা করা উচিত, এইটা করা উচিত না। এই ধরনের সূক্ষ্মতা আমরা কিন্তু ইংরেজি নাটকের মধ্যে পাচ্ছি না। যখন কনস্টান্টিনোপল টার্কদের হাতে পরাজিত হলো মিড 15th সেঞ্চুরিতে, এবং তখন ওখানকার যারা সব গ্রিক এবং ভীষণ রকমের পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, তাদের কাছে এই গ্রিক ম্যানুস্ক্রিপ্টসগুলো ছিল, তারা তখন সেখান থেকে পালাতে শুরু করেন, এবং আস্তে আস্তে এই ম্যানুস্ক্রিপ্টগুলো কিন্তু বিভিন্ন দেশে এসে পৌঁছয়, তার মধ্যে ইংল্যান্ড একটা দেশ। এবং আস্তে আস্তে এই জগতের কাছে এই কালচারটা আস্তে আস্তে কিন্তু এক্সপোজড হয়। গ্রিকদের সঙ্গে ইংলিশ থট স্ট্রাকচারের একটা সিমিলারিটির কথা বলছিলাম। রেনেসা যে মুভমেন্টটা যেটা শুরু হয়েছিল, কোনো কিছু কিন্তু এইভাবে শুরু হয় না যে সকালবেলায় উঠে কেউ বললো আজকে থেকে রেনেসা শুরু হলো। এগুলো ঘটে, এগুলো পলিটিক্যাল, সোশ্যাল যে চেঞ্জেসগুলো হয়, তার একটা এফেক্ট লিটারেচারের ওপর এসে পড়ে। তো এই সময় ইংল্যান্ডে ওই ধরো মিড 15 থেকে মোটামুটি মিড 16th, এই যে সময়টাতে একটা মুভমেন্ট যেটা শুরু হয়, সেটাকে আমরা বলি হিউম্যানিজম। হিউম্যানিজমটা বলতে পারো একটা খুব এনশিয়েন্ট, কথাটা ইউজ করছি ইচ্ছে করে, একটা খুব এনশিয়েন্ট ফর্ম অফ এক্সিস্টেন্সিয়ালিজম, যেখানে মানুষ নিজেকে গুরুত্ব বেশি দিচ্ছে, যেখানে সে বলছে যে আমি আমার ভাগ্যের জন্য রেসপন্সিবল, আমার মধ্যে ইমেন্স পোটেনশিয়াল রয়েছে, আমি চাইলে নিজেকে এঞ্জেলিক হাইটসে তুলতে পারি, আবার যদি না চাই তাহলে পরে একদম ডেভিলিশ ডেপথসে নিয়ে যেতে পারি নিজেকে। এই যে নিজেকে গুরুত্ব দেওয়া, মিডিভাল টাইমসেতে মানুষ কিন্তু ইংল্যান্ডেতেও পুরোপুরি একটা অন্ধকার, একটা সুপারস্টিশিয়াস, একটা ডার্ক, কুসংস্কার আচ্ছন্ন একটা জগতে তারা বাস করতো, যেখানে আবার বলতে পারো চার্চ একটা বিরাট রোল প্লে করতো। সেখানেও কিন্তু সেই ফেট, ডেস্টিনি এবং মানুষের নিজের ওপরে আস্থাটা কিন্তু খুব কম ছিল। কোথাও গিয়ে দ্য পাওয়ার্স দ্যাট ওয়ার লুমিং লার্জ অ্যাবাভ দেম, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেইখান থেকে আমরা একটা শিফট দেখতে পাচ্ছি মিড 15th সেঞ্চুরি থেকে।
আস্তে আস্তে মানুষ এটা রিয়েলাইজ করছে, কারণ এই সময় অনেক কিছু হচ্ছে। মানুষ প্রশ্ন করতে শিখছে, মানুষ এক্সপ্লোর করতে শিখছে, মানুষের মধ্যে নিজের দেশের বাইরে যাওয়ার প্রবণতা হচ্ছে, যেটাকে কলোনিয়ালিজম বলে, তার একটা বীজ বলতে পারো, মানে আমরা দেখতে পাচ্ছি, তার অঙ্কুরটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। এই সময় কিন্তু আস্তে আস্তে সেটা প্রকাশ পাচ্ছে, মানুষ নিজের গণ্ডির বাইরে যেতে শুরু করছে, মানুষ বাইরের সাহিত্য পড়তে শুরু করছে, এবং এইটার থেকে আস্তে আস্তে মানুষের ভেতরেতে একটা সেলফ কনফিডেন্স গ্রো করছে। সে নিজেকে রেসপেক্ট করতে শিখছে, নিজের ওপরে ভরসা করতে শিখছে, সে কোনো কিছু ব্লাইন্ডলি আর অ্যাকসেপ্ট করতে চাইছে না। তার মধ্যে কিউরিওসিটি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা প্রচুর কোয়েরিজ বা প্রশ্ন দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা সাহস দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা ইনোভেশন, আর্টিস্ট্রি, ক্রিয়েটিভিটি এগুলো দেখতে পাচ্ছি। সে কিন্তু অনেক কিছু এবার নিজের থেকে তৈরি করতে শিখছে। সে শুধুমাত্র যা আছে সেটাকে ইমিটেট করছে না, সেটাকে সে প্রশ্ন করছে, সেটাকে সে বলতে পারো মোল্ড করছে, চেঞ্জ করছে, অ্যাড করছে, নতুন কিছু সে দেওয়ার চেষ্টা করছে। তাহলে রেনেসাঁ পিরিয়ডেতে হিউম্যান বিইং or the human character that became very important. শেক্সপিয়ার আসার আগে বিখ্যাত একজন প্লে রাইট হচ্ছেন মার্লো। ক্রিস্টোফার মার্লোর লেখার মধ্যে আমরা আবার এই মানব চরিত্রের ওপরে ফোকাস, এটাকে আমরা বলি সেলিব্রেশন অফ হিউম্যান স্পিরিট অর হিউম্যান ক্যারেক্টার। ট্র্যাজেডি কথাটা মানেই তো হচ্ছে যে যিনি মাঝখানে আছেন, যাকে নিয়ে গল্প, অবভিয়াসলি তার ভাগ্যটা খুব একটা ভালো নয়। ভাগ্য কথাটা লিটারাল ওয়েতে নিও না, মানে তার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। আনডাউটেডলি ট্র্যাজেডি দেখে বা ট্র্যাজেডি পড়ে কেউ হাহা করে হাসে না। ট্র্যাজেডি আনডাউটেডলি একটা দুঃখের গল্প, কিন্তু সেই যে দুঃখটা তার জীবনে ঘনিয়ে আসছে, আজকে সফোক্লেসের যখন আমি ইডিপাস পড়ছি, তখন ইডিপাসের যে দুঃখ, ইডিপাসের যে কষ্ট, তার উৎস কিন্তু অনেকটাই হচ্ছে ভাগ্য। ইডিপাস যখন জন্মেছিলেন তখনই কিন্তু ইডিপাসের বাবা মা জানতেন যে ইডিপাসের জীবনে কি হতে চলেছে। ইডিপাস তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিবাহ করবে, এবং অবভিয়াসলি তার লাইফটা স্মুথ হবে না। কিন্তু আমি যখন রেনেসাঁ পিরিয়ডে আসছি, আমি যখন মার্লোর নাটকে আসছি এবং তারপরে শেক্সপিয়ারের নাটকে আসছি, তারা আনডাউটেডলি এই ক্লাসিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা, সেটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, কিন্তু তারা অনেক কিছু অ্যাডও করেছিলেন, তারা অনেক ইনোভেশনস এনেছিলেন। শেক্সপিয়ার তো প্রপার ওয়েতে কোনোদিন ইউনিভার্সিটিতে যানইনি, ওনার কোনো ইউনিভার্সিটি এডুকেশন ছিল না, এবং সেখানে উনি বেঁচে গেছেন। উনি ব্রেন ওয়াশড হননি, উনি অনেক কিছুই পড়েছেন, দেখেছেন, শুনেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার যে স্পন্টেনিটি, ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যে অরিজিনালিটি, সেটা কিন্তু কখনো টার্নিশড হয়নি, কখনো সেটা অ্যাফেক্টেড হয়নি বাই ক্লাসিক্যাল লার্নিং। এবার মার্লোর নাটক যখন আমরা দেখব, ধরো আজকে ডক্টর ফস্টাসের মতন একটি নাটক, সেখানে কিন্তু আবার প্রধান যে চরিত্র, সে নিজে কিন্তু একটা চয়েস করছে, সে কিন্তু একটা 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 কোনো সিদ্ধান্তে আসছে। মার্লোর নাটকের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা চরিত্রকে একটা জাংচারে দাঁড় করানো হচ্ছে, তুমি হয় এটা করো নয় ওটা করো। সেখানে কিন্তু ভাগ্য অতটা ইম্পর্টেন্ট হচ্ছে না, সে নিজে ডিসাইড করছে সে কি করবে। এবং আরো একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি, চরিত্রের ভেতরেতে একটা ডিফেক্ট থাকছে, যেটাকে আমরা বলি ফ্ল, FLAW। আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটাকে বলা হয় ফলি, FOLLY, যেটা জেনারেলি আমরা কমেডিতে পাই। ফলি মানে হচ্ছে একটা মাইনর ডিফেক্ট, যে ডিফেক্টের জন্যে হয়তো একটি চরিত্র কষ্ট পেতে পারে, সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু তার মৃত্যু ঘটে না। ফ্ল হচ্ছে একটা মেজর ডিফেক্ট, একটা ভয়ঙ্কর ডিফেক্ট, যেটার জন্যে সে এবং তার চতুর্দিকে যারা আছে তারা ভয়ঙ্কর কোনো পরিণতির দিকে চলে যেতে পারে।
তাহলে ট্র্যাজেডির ভেতরেতে রেনেসা পিরিয়ডেতে ইংল্যান্ডেতে এই ফ্লটাকে ইন্ট্রোডিউস করা হলো, এবং মার্লোর নাটকের ভেতরেতেও আমরা এই ফ্লটা পাচ্ছি। যেমন একটা মেজর ফ্ল মার্লোর নাটকে হচ্ছে ওভার অ্যাম্বিশন। উচ্চাকাঙ্ক্ষা থাকাটা খুব ভালো, কিন্তু অতিরিক্ত থাকাটা কিন্তু ভালো নয়। তাহলে মার্লোর নাটকের যে চরিত্র, তাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেসিভ অ্যাম্বিশন, যেটাকে আমরা ওভার অ্যাম্বিশন বলি। ডক্টর ফস্টাসের ওভার অ্যাম্বিশনটা কি? আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল পার্সন হতে চাই, এবং সেটা আমি হতে চাই থ্রু মাই নলেজ অফ ব্ল্যাক ম্যাজিক, থ্রু মাই অবভিয়াসলি থ্রু মাই নলেজ অফ দ্য ফরবিডেন আর্টস। আমি সারা পৃথিবী, সারা ইউনিভার্সের ওপর আমি আমার কবজা আনতে চাই। তো সেখানে তাকে একটা চয়েস দেওয়া হচ্ছে, আইদার তুমি সাধারণ একজন স্কলার হয়ে বেঁচে থাকো, শান্তিতে থাকো, যেটুকু রেসপেক্ট পেয়েছো সেটা নিয়ে থাকো, অর তুমি আজকে একটা সার্টেন স্প্যান অফ টাইমের জন্যে এই ক্রিয়েশনের, এই পৃথিবীর, এই প্ল্যানেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হতে পারবে, তুমি যা চাইবে তাই করতে পারবে। কিন্তু তার বদলে ওই স্প্যান অফ টাইমটা শেষ হওয়ার পরে তোমায় কিন্তু হেলে যেতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফেস, ইউল হ্যাভ টু সাফার ইটারনাল ড্যামনেশন। এবার এই চয়েসটা কিন্তু ডক্টর ফস্টাসকে নিতে হচ্ছে। সে নিজে ডিসাইড করছে, এবং হি ডিসাইডস টু গো ফর দ্য সেকেন্ড অপশন, দ্যাট আই উড লাইক টু রুল ফর আ সার্টেন স্প্যান অফ টাইম, অ্যান্ড আফটার দ্যাট আই এম উইলিং টু ফেস ইটারনাল ড্যামনেশন ইন হেল। কেমন? তাহলে সেখানে কি হচ্ছে? ক্যারেক্টার বিকামস ইয়োর ডেস্টিনি, and just before you are facing that damnation, undoubtedly you are realizing where you had gone wrong, undoubtedly you are suffering from a lot of dilemma। ভেতরে একটা প্রচন্ড রকমের, বলতে পারো একটা ঝড় উঠছে, এবং যখন সে ডিসিশন নিচ্ছে তখনও একটা মারাত্মক রকম একটা অসিলেশন তার মধ্যে হচ্ছে, সে বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে সে নিচ্ছে ডিসিশনটা। তারপর যখন সেই অন্তিম সময় এগিয়ে আসছে, তার মধ্যে আমরা দেখছি অনুতাপ, তখন ফেরার আর কোনো পথ নেই। তাহলে এইটা খুব জরুরি, যে দুক্ষেত্রেই কিন্তু এবার বক্তব্য হচ্ছে যে ট্র্যাজেডিতে সবসময়ের জন্যই আমরা জানি যে সেন্ট্রাল যে ক্যারেক্টার, তাকে একটা হিরোইক স্টেটাসে পৌঁছে দেওয়া হচ্ছে। ম্যাকবেথের যে গল্প, ম্যাকবেথের গল্প নিয়ে আমি আজ কিন্তু কথা বলতে আসিনি। আমরা সবাই জানি যে ম্যাকবেথ ডানকানের ভীষণ প্রিয় পাত্র ছিলেন। ডানকান তার উপরে খুব নির্ভর করেছিলেন। ডানকানের এতটাই ডানকান ম্যাকবেথকে ভালোবাসতেন, নির্ভর করতেন, যে ডানকান তার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন, এবং ডানকান তাকে অনেক সম্মান দিয়েছিলেন। ম্যাকবেথ নিজেও কিন্তু ভীষণ ব্রেভ একজন ওয়ারিয়র, ভীষণ কারেজিয়াস একজন ওয়ারিয়র, এবং তার মধ্যে অনেক কোয়ালিটিস আছে। সে ভীষণ ভালো কথা বলতে পারে, তার মধ্যে অনেক পোয়েটিক ট্যালেন্ট আছে, তার মধ্যে অনেক ফিলোসফিক ডেপথ আছে। তো সেই ম্যাকবেথ, তার মধ্যে একটা ফ্ল আছে। সেই ফ্লটা কি? ওভার অ্যাম্বিশন। ট্র্যাজেডির মুখ্য যে চরিত্র, সে ভিলেনাস হতে পারে, তার মধ্যে সে এমন এমন অনেক কাজ করতে পারে যেটা জন্যে তার প্রতি তোমার মনে একটা বিতৃষ্ণা তৈরি হতে পারে। কিন্তু সবকিছু ছাপিয়ে যখন নাটক শেষ হওয়ার মুখে হবে, বা পুরো সময়টা জুড়েই কোথাও একটা তুমি তার প্রতি আকৃষ্ট হবে। কেমন? তোমার বারবার এটা মনে হবে যে লোকটার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল ছিল। যদি লোকটা এই পোটেনশিয়ালটা খুব ভালোভাবে ইউটিলাইজ করত, তাহলে কিন্তু সে মারাত্মক ভালো রাজা হতে পারত, তাহলে কিন্তু দেশের জন্য সে অনেক কিছু করতে পারত। এই আফসোসটা তোমার মধ্যে থেকে যাবে। তোমার মধ্যে তার প্রতি দয়া হবে, মায়া হবে, অ্যাডমিরেশনও হবে, একটা ওয়াও ফ্যাক্টরও থাকবে। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ স্টেচার। ট্র্যাজিক হিরোর যখন ডেথ হয়,
It's like the fall of a majestic structure. He falls with a bang. পৃথিবীটা কেঁপে ওঠে যখন তার মৃত্যু ঘটে। সে কিন্তু পিঁপড়ের মতন মরে না। হি ফলস উইথ আ ব্যাং। এবং সেই সময়তে ইউ ক্রাই ফর হিম। কোথাও একটা গিয়ে সে তোমার মতনও কিন্তু, যেন অ্যারিস্টটল বলে গিয়েছিলেন, দ্য ট্র্যাজিক হিরো ইজ লাইক ইউ ইয়েট হি ইজ অ্যাবাভ ইউ। কোথাও গিয়ে সে তোমার মতনও কিন্তু, কোথাও গিয়ে তোমার সাথে তার একটা আইডেন্টিফিকেশনও হচ্ছে। আবার তার মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে যেটা তাকে একটা লার্জার দ্যান লাইফ একটা স্ট্রাকচার দিচ্ছে, এবং তুমি তার দিকে এরকম করে দেখছো, ওয়াও, হোয়াট আ ফিগার, হোয়াট আ গ্র্যান্ড ফিগার, হোয়াট আ ম্যাজেস্টিক ফিগার। ওটাও কিন্তু আসছে। কখনো তাকে দেখে তোমার ভয় করছে, এটাকে ক্যাথারসিস বলে, যে এরম তো আমারও হতে পারে, এমন পরিস্থিতি তো আমার জীবনেও আসতে পারে। এটা গ্রিকদের ক্ষেত্রেও হচ্ছে, এক্ষেত্রেও হচ্ছে। কখনো তার জন্য তোমার মায়া হচ্ছে। পিটি, ফিয়ার অ্যান্ড অ্যাডমিরেশন, এই তিনটের ক্যাথারসিস বা একটা ভেন্ট হয় একটা নাটক দেখার পর। অ্যারিস্টটল বলেছিলেন, you feel for him, you admire him, you are scared because you feel that you may also go through a similar situation. And this is what makes the tragic protagonist heroic. কাজে সে হয়ে যায় ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক যে প্রোটাগনিস্ট, সে কিন্তু একটা ব্ল্যাক ক্যারেক্টার নয়, অল হোয়াইট ক্যারেক্টারও নয়, একটা কমপ্লেক্স, একটা প্রিজম্যাটিক ক্যারেক্টার, যার চরিত্র থেকে নানা রকমের শেডস বেরোয়। একটা ভীষণ লেয়ার্ড, কমপ্লেক্স, একটা প্রিজম্যাটিক ক্যারেক্টার। এই কমপ্লেক্সিটিটাই তাকে একটা স্টেচার দেয়, তাকে একটা জায়গা দেয়, যেটা কিন্তু একটা অর্ডিনারি একটা প্ল্যাটফর্ম নয়। তার দিকে তুমি এরকম করে তাকাও, তাকে তুমি কখনোই তুচ্ছ ভাবতে পারো না। ডক্টর ফস্টাস লিখেছিলেন মার্লো। আবারও বলছি, সময় খুব কম, হয়তো এর উপর আরও সেশনস আমি দেব। আজকে একেবারেই স্কেচি ওয়েতে বলছি। শেক্সপিয়ার যখন এলেন, টাইটানিক ট্র্যাজেডিসগুলোর কথাই বলি, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, প্রত্যেকটা ট্র্যাজেডির নামকরণ কিন্তু হয়েছে প্রধান যে চরিত্র তার নামের ওপরে, এবং এই প্রধান চরিত্রকে নিয়েই পুরো নাটকটা কিন্তু লেখা হয়েছে। প্রত্যেকটি প্রধান চরিত্রের মধ্যে একটা করে ট্র্যাজিক ফ্ল রয়েছে। ওথেলোর মধ্যে আমরা জেলাসি বা এনভি পাচ্ছি, কিং লিয়ারের মধ্যে আমরা এক্সেস ইগোইজম পাচ্ছি। সে প্রচণ্ড রকমের অতিরিক্ত তার নিজের প্রতি কনফিডেন্স, সে মনে করে সে যা বলছে, সে যা করছে সেটাই ঠিক, আর কোনো কিচ্ছু ঠিক নয়। আমরা হ্যামলেটের মধ্যে পাচ্ছি টু মাচ অফ থট অ্যান্ড টু লেস অফ অ্যাকশন। সে অতিরিক্ত ফিলোসফিক তার অ্যাপ্রোচটা, সে চিন্তা করেই যায়, সে কাজ কম করে, ভাবে বেশি। ম্যাকবেথের মধ্যে আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা পাচ্ছি ওভার অ্যাম্বিশন। এবার you have a tragic flaw in your character. That tragic flaw will make you commit a crime. তোমার ভেতরে যে ইনহেরেন্ট ডিফেক্টটা আছে, সেই ডিফেক্টটা তোমাকে দিয়ে একটা ভুল কাজ করিয়ে নেবে। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে আমরা এই প্যাটার্নটা পাচ্ছি। একটা ক্রাইম থেকে আরো অনেকগুলো ক্রাইম হবে, একটা ক্রাইম ঢাকতে গিয়ে তুমি আরো অনেকগুলো ক্রাইম করবে, এবং শেষ অবধি এই ক্রাইমগুলো তোমাকে নিয়ে যাবে তোমার একেবারে মৃত্যুর কাছাকাছি। তাহলে এই যে ইন্টারেস্টিং ব্যাপারটা, যে তুমি কিছুতেই কিন্তু নিজেকে ওই জালটার থেকে বার করতে পারছো না। বারে 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 আমরা দেখতে পাচ্ছি যে সে তার নিজের জালে কিন্তু জড়িয়ে যাচ্ছে। তাহলে ম্যাকবেথের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ম্যাকবেথ যখন নাটক শুরু হচ্ছে,
তখন আমরা জানতে পারছি যে সে কিন্তু যুদ্ধে গেছে। এবং নাটকটা শুরু হচ্ছে দেখো কি ইন্টারেস্টিং ওয়েতে। শেক্সপিয়ারের অনেক নাটকে আমরা দেখতে পাই যে প্রথম যে সিনটা, সেই সিনটায় কিন্তু ডাইরেক্টলি হিরোকে ইন্ট্রোডিউস করা হয় না, সাবসিডিয়ারি ক্যারেক্টারদের দিয়ে, মানে লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টারদের দিয়ে একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ তৈরি করা হয়, বুঝিয়ে দেওয়া হয় যে নাটকটা কিন্তু ট্র্যাজেডি হতে চলেছে এবং যাকে নিয়ে গল্প তার সম্পর্কেও কিন্তু খানিকটা আইডিয়া তোমাকে দেওয়া হয়। এবার এখানে কাকে নিয়ে গল্প? ম্যাকবেথকে নিয়ে গল্প। আমরা দেখতে পাচ্ছি একটা মেডোর মাঝখানে তিনজন উইচ দাঁড়িয়ে রয়েছে। উইচ, যে সময় ম্যাকবেথ লেখা হচ্ছে, ম্যাকবেথ কিন্তু রেনেসা পিরিয়ডে লেখা হয়নি, আর অনেক পরে লেখা হয়েছে। রেনেসার একটা ইনফ্লুয়েন্স আমরা তার উপর পাচ্ছি। এটা আর্লি 17th সেঞ্চুরির প্লে। এবং সেই সময় আমরা জানি 1603 সালে রানী এলিজাবেথ মারা যান, এলিজাবেথ ওয়ান, এবং তারপরে যিনি থ্রোনে এসেছিলেন তার নাম ছিল কিং জেমস ওয়ান। কিং জেমস ওয়ান ভীষণ ডেমোনোলজিতে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এটা ওনার একটা প্যাশন ছিল। উনি এই উইচেস, গোস্টস, সুপার ন্যাচারাল এলিমেন্টস এগুলো খুব পছন্দ করতেন নাটকে। বেশিরভাগ নাটক তখন লেখা হতো রাজ দরবারে পারফরমেন্স হবে বলে, পরে সেগুলো জনসাধারণের কাছেও যেত। কাজে খানিকটা হয়তো রাজাকে প্লিজ করার জন্যেই শেক্সপিয়ারের পরের দিকের নাটকগুলোর মধ্যে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টস খুব বেশি পাচ্ছি। আমরা এটা হ্যামলেটেও পাচ্ছি, এটা আমরা ম্যাকবেথেও পাচ্ছি, আর আরও পরের দিকের রোম্যান্সগুলোর মধ্যেও পাচ্ছি। তাহলে এখানে আমরা তিনটে উইচকে দেখতে পাচ্ছি, তারা ম্যাকবেথকে নিয়ে আলোচনা করছে। তারা কি বলছে? ঝড় উঠতে চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, থান্ডারের আওয়াজ শোনা যাচ্ছে, বিকেল হতে চলেছে, অন্ধকার নেমে আসতে চলেছে। দেখো, পুরোটার ভেতরে একটা সিম্বলিক কনোটেশন রয়েছে। সত্যি এই নাটকে অনেক ঝড় উঠবে। ম্যাকবেথের মনের ভেতরে ঝড় উঠবে, ম্যাকবেথের পৃথিবীতেও ঝড় উঠবে। ম্যাকবেথ তার যে পৃথিবী সেটাকে একটা কেওটিক, স্টর্মি একটা ল্যান্ডে কনভার্ট করবে। ম্যাকবেথের ভেতরেতে প্রচণ্ড, বলতে পারো, একটা টানাপোড়েন হতে চলেছে। ম্যাকবেথ তার দেশের বর্ডারে কিছু শত্রুকে দমন করতে গেছে, তার রাজার প্রতিনিধি হয়ে সে যুদ্ধ করতে গেছে তার বন্ধু ব্যাংককে সঙ্গে নিয়ে, এবং সেটা উইচেসরা জানে। আমাদের এইটুকু বলা হচ্ছে কোথাও একটা যুদ্ধ হচ্ছে, সবকিছু কিন্তু ভেগ। এই রাস্তা দিয়েই ম্যাকবেথ ফিরবে। আমরা ম্যাকবেথের জন্য দাঁড়িয়ে আছি। বিকেল হতে চলেছে, অন্ধকার আসতে চলেছে। দেখো, বিকেল এবং অন্ধকার, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর ডেথ, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর ডিকে, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর আ গ্লুমি ফিউচার। এবং স্টর্ম অ্যান্ড থান্ডার, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর কেওস, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর অ্যানার্কি, দ্যাট ক্যান স্ট্যান্ড ফর ডিস্টারবেন্স। এগুলো হতে চলেছে, তার হিন্ট আমরা পাচ্ছি। এবারে আমরা এটাও দেখতে পাচ্ছি যে উইচেসরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে একটা খুব জরুরি কথা বলে বসছে। তারা বলছে যে আমরা সভ্যতার একেবারে ভেতরে কিন্তু আমাদের স্থান নেই, আমরা কিন্তু মেডোতে থাকি। এবং সেই যে মেডোটা, সেই মেডোটা কোথায় রয়েছে? অ্যালং দ্য বর্ডার অফ সিভিলাইজেশন। শহরের বাইরে একটা মেডোতে, একটা হিতে, একটা ডেজার্টেড ল্যান্ডে আমরা থাকি। আমরা পেরিফেরাল, মার্জিনাল, আমরা কিন্তু সেন্টারে থাকি না, মার্জিনে থাকি। এবং যা কিছু বাকিরা বিলিভ করে তার উল্টোটাতে আমরা বিলিভ করি। আমাদের কাছে অবভিয়াসলি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার।
যেটা তোমাদের কাছে ফাউল সেটা আমাদের কাছে ফেয়ার, যেটা তোমাদের কাছে অন্যায় সেটা আমাদের কাছে ন্যায়, এবং তার উল্টোটাও। তার মানে কি? witches are representing agents of disturbance, agents of anarchy, agents of chaos, agents of disharmony. তারা কিন্তু একটা সাবভার্সন যেটাকে বলে, সবকিছু উল্টে পাল্টে দেওয়ার জন্য তারা এসেছে। they are not agents who will bring about peace. তারা সবকিছু কিন্তু হেয়ালি করে বলে, তারা কোনো কিছু ডিরেক্টলি বলে না। দেখো, এইভাবে একটা নাটক শুরু হচ্ছে, এবং এই শুরুটা কিন্তু একটা মারাত্মক সাসপেন্স জেনারেট করছে, আমাদের মধ্যে একটা কিউরিওসিটি জেনারেট করছে। আমরা কিন্তু খুব উৎসুক হয়ে পড়ছি এটা জানার জন্য যে এরপর কি ঘটতে চলেছে। অ্যাক্ট 1 সিন 3-তে যখন ব্যাংকো এবং ম্যাকবেথ সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে, তখন উইচেসরা তাদের অবভিয়াসলি ওয়েলকাম করছে খুব অদ্ভুতভাবে। উইচেসরা ম্যাকবেথকে বেশ কিছু নামে সম্বোধন করছে। ম্যাকবেথকে তারা বলছে থেন অফ গ্ল্যামিস, ম্যাকবেথকে তারা বলছে থেন মানে নোবেলম্যান অফ কর্ডার, ম্যাকবেথকে তারা বলছে দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড। এইটা খুব ইম্পর্টেন্ট। ওরা ভবিষ্যৎ দেখতে পায়, ওদের পাওয়ার্স খুব লিমিটেড, কিন্তু ওরা ভবিষ্যৎ দেখতে পায়। ম্যাকবেথ কিন্তু ইনিশিয়ালি একটু অবাক হয়ে যাচ্ছে, কারণ সে তো এই দুটো জায়গাকার থেন ছিল না, একটা জায়গাকার থেন ছিল। এবং ঠিক যে সময় সে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করছে যে এরা কি বলছে, আমাকে থেন অফ গ্ল্যামিসের সঙ্গে থেন অফ কর্ডার কেন বলছে, ঠিক তখনই দুজন মেসেঞ্জার ডানকানের কাছ থেকে এসে তাকে জানাচ্ছে যে তোমাকে একটা নতুন টাইটেল দেওয়া হয়েছে। থেন অফ কর্ডার, সে যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে রাজার সাথে, শত্রুর সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে বর্ডারে, তাকে সরিয়ে তোমাকে নতুন থেন অফ কর্ডার করা হয়েছে। ইন্টারেস্টিং হচ্ছে, আগের থেন অফ কর্ডার যেরকম রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, রাজা যাকে নতুন থেন অফ কর্ডার বানালো সে আরো বড় বিশ্বাসঘাতকতা করবে, সে তাকে মেরেই ফেলবে। কিন্তু ওই যে উইচরা বলল দ্যাট ইউ আর দ্য কিং অফ স্কটল্যান্ড, ওইখানেই কিন্তু ম্যাকবেথের মাথাটা ঘুরে গেল, এবং সে ওই মোমেন্ট থেকে চিন্তা করতে শুরু করলো যে যখন এই ফোরটেলিংটা ফলে গেল, সত্যি হলো, তাহলে ওটাও নিশ্চয়ই হবে। কিন্তু সে সময়কে কিন্তু তার দায়িত্ব দিল না, যে সময় যখন হবে হবে, ন্যাচারালিও তো ডানকান মারা যেতে পারে, কিছু ঘটতে পারে, তাতে আমি রাজা হতে পারি। সে কিন্তু অস্থির হয়ে উঠল, আমি কি করে তাড়াতাড়ি রাজা হব, এবং সেটার জন্যে আমাকে হয়তো ডানকানকে মারতেও হতে পারে। ডানকানকে মারার প্রথম যে চিন্তা, এটা কিন্তু ম্যাকবেথের মনেই প্রথম এসেছিল, এবং সে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল যে সেটা ব্যাংকও নোটিস করেছিল। এবং তখন ব্যাংকও কোনো রকমে, কারণ তখন রাজার মেসেঞ্জাররা ওখানে দাঁড়িয়ে, রাজার মেসেঞ্জারও নোটিস করেছিল যে ম্যাকবেথ অন্যমনস্ক। ব্যাংকও কোনো রকমে এই সিচুয়েশনটাকে সামলেছিল। আমরা কখনোই বাইরের কোনো এজেন্টকে ম্যাকবেথের পতনের জন্য দায়ী করতে পারি না। আমরা কখনোই এটা বলতে পারি না যে উইচেসরা পুরোপুরি দায়ী, বা পরে লেডি ম্যাকবেথ পুরোপুরি দায়ী ম্যাকবেথের এই রং অ্যাকশনটার জন্য। The seeds of evil were latent within Macbeth. আজকে উইচেস বা আজকে লেডি ম্যাকবেথ, এরা হচ্ছে বলতে পারো এক্সটার্নাল ম্যানিফেস্টেশনস অফ হোয়াট ওয়াজ দেয়ার উইদিন হিম অলরেডি। তারা হয়তো স্টিমিউলির কাজ করেছে, তারা সোর্স নয়। সবসময়ের জন্যেই when you commit a crime,
You are responsible for that primarily, and you will have to face the consequences of that. তারপরের গল্প আমরা জানি how he killed Duncan and what all happened. সেটা সত্যি আজকে সেই স্কোপ নেই, কারণ we can have other sessions on this. স্মুথ ছিল না মার্ডারটা করার আগে। ওই যে বললাম, ম্যাকবেথ ইজ এসেনশিয়ালি আ নোবেল ম্যান। ম্যাকবেথের মধ্যে কিন্তু অনেক ভালো কোয়ালিটিস ছিল, এবং সেই জন্যে রাজাকে মারতে যাওয়ার আগে তার ভেতরে অনেক কনসায়েন্সের প্যাংস হয়েছে। সে অনেক কিছু ভেবেছে যে রাজা আমার দূরের আত্মীয়, রাজা আমার বাড়িতে আমার গেস্ট, রাজা যদি মনে করো তুমি স্টেটটাকে ফ্যামিলি, তাহলে রাজা আমার কাছে একজন ফাদার ফিগার, আমি তাকে হত্যা করব। হোয়াট উইল হ্যাপেন টু মি ওয়েন আই স্ট্যান্ড বিফোর গড? রিলিজনটাও এসেছে, আফটার মাই ডেথ হাউ উইল আই ফেস মাই ওন সেলফ? এবং এরপরে যখন আমি রাজা হব, আমার প্রজারা আমাকে অনুকরণ করে এইভাবেই আমাকে মারবে না তো? সেই সময় একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে লেডি ম্যাকবেথ। এবং যখন লেডি ম্যাকবেথের সঙ্গে প্রথম দেখা হচ্ছে অ্যাক্ট 1 সিন 5, ইন্টারেস্টিংলি লেডি ম্যাকবেথকে ঠিক উইচেসদের মতন করেই সম্বোধন করছে, এবং সেই জন্যে তাকে অনেককেই কিন্তু ফোর্থ উইচ বলে সম্বোধন করেন, অনেক ক্রিটিক। এবং লেডি ম্যাকবেথ এবার একটা বিশাল রোল প্লে করছেন টু পুশ ম্যাকবেথ টুয়ার্ডস দ্যাট ক্রাইম। তাকে সে কাপুরুষ বলছে, তাকে নানাভাবে বলতে পারো প্রভোক করছে, এবং আলটিমেটলি ম্যাকবেথ কোনো রকমে ডানকানকে মেরে ওই ছোড়া দুটো নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এসেছিল। তার ভেতরে তখন সাংঘাতিক ঝড় উঠেছে, সে ভয় পেয়েছে। সামাল দিয়েছিলেন লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ নিজে খুব আনপার্টাপ ছিলেন, আমি একবারও বলবো না, সে ডিসকাশন অন্য দিন হবে। তার ভেতরেও কিন্তু মারাত্মক ঝড় উঠেছিল। সেও কিন্তু অনেকটাই অভিনয় করেছিল তার নিজের সাথে এবং তার হাজবেন্ডের সাথে। তার একমাত্র লক্ষ্য ছিল আবার সেই রাজা হতে হবে, আর কিছুই নয়। তো সে গল্প আলাদা, সেও খুব কষ্ট ভেতর পেয়েছিল, যার জন্য আলটিমেটলি সে বিকামস আ নিউরোটিক পেশেন্ট, আর চেপে রাখতে পারেনি। ম্যাকবেথের এই একটি ক্রাইম আরো অনেকগুলো ক্রাইমকে জন্ম দিল। ম্যাকবেথ আমরা জানি ব্যাংকের উপরে ভরসা রাখতে পারল না। হি hires 2 assassins to get Banco murdered. প্রথম যে ফিস্ট সে থ্রো করেছিল, যেখানে সে বলতে পারো ফর্মাল ওয়েতে অ্যানাউন্স করলো সবার কাছে, সবাই তো বুঝতে পেরেছিল যে এটা কোনো অর্ডিনারি মার্ডার নয়, এটা অবভিয়াসলি এটা ম্যাকবেথের বাড়িতে হয়েছে, এটা ম্যাকবেথই করেছে। কখনোই রাজার ছেলেরা রাজাকে মারেনি, বা রাজার যারা অ্যাটেন্ডেন্টস তারা কেন রাজাকে মারতে যাবে? তাদের ঘাড়েই দোষটা চাপানো হয়েছিল, তারা মুখ খোলা ডাকিদের মেরে ফেলা হয়েছিল। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি, কারণ তারা জানতো প্রতিবাদ করলেই তাদেরও মেরে ফেলা হবে। কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একটা দিনেরও শান্তি পায়নি। তাদের ঘুম সেই রাত্রেই চলে গিয়েছিল। স্পেশালি একটি খুব সুন্দর ইন্টারেস্টিং সিকোয়েন্স আছে, যে রাত্রিরে ডানকানকে হত্যা করা হয়, সেই রাত্রিরে ম্যাকবেথের যে কাসল, যার নাম ছিল ইনভারনেস, সেই ইনভারনেসের যে ওয়াচম্যান, সে প্রচন্ড অ্যালকোহল কনজিউম করে একেবারেই বলতে পারো সে তার হোশ তার পুরোপুরি চলে গিয়েছিল। এবং এটা শেক্সপিয়ারিয়ান প্লেতে আমরা অনেক সময় দেখতে পাই। শেক্সপিয়ার তো সেই রিজিড ক্লাসিক্যাল যে রুলসগুলো উনি মেনটেন করতেন না।
যেহেতু উনি কোনোদিন ইউনিভার্সিটি এডুকেশন পাননি। গ্রিকরা মনে করতেন যে ট্র্যাজেডি লিখছি মানে সেটা পিওর ট্র্যাজেডি হবে, সেখানে কোনো কমিক এলিমেন্ট থাকবে না। আবার যখন কমেডি লিখছি শুধুই কমেডি হবে, তার মধ্যে কোনো দুঃখের সিন থাকবে না। আমরা শেক্সপিয়ারের নাটকের মধ্যে একটা মিঙ্গল ড্রামা পাই, মিক্সড ড্রামা পাই। আমরা ট্র্যাজেডির মধ্যে অনেক সময় কমেডির একটা স্প্রিঙ্কলিং পাই, কমেডির মধ্যে ট্র্যাজেডির স্প্রিঙ্কলিং পাই। এবং উনি বলতেন যে ড্রামা ইজ ইমিটেটিং লাইফ, লাইফ ইজ an intermingling of tragedy and comedy. Therefore, my plays will also, in a way reflect that combination of joy and woe. তো এই মার্ডার সিনটা যেটা অ্যাক্ট 2 সিন 2-তে হচ্ছে, ঠিক তার পরেই অ্যাক্ট 2 সিন 3-র শুরুতে একটা পোর্টার সিন আছে, যেটাকে আমরা কমিক ইন্টারলুডও বলি। কারণ এই কমিক ইন্টারলুড মানে কি, সামথিং দ্যাট কামস বিটুইন, স্যান্ডউইচের থাকে। এই কমিক ইন্টারলুডটা আসছে দুটো ইন্টেন্সলি ট্র্যাজিক বা ইন্টেন্সলি, আমি বলবো মানে মারাত্মক রকমের একটা সিরিয়াস দুটো সিনের মাঝখানে। একদিকে হচ্ছে মার্ডার অফ কিং ডানকান, আর অ্যাক্ট 2 সিন 3-র সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছি রেভেলেশন অফ দিস মার্ডার, মানে বাইরের লোকজন ঢুকে এসে ডানকানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখছে। এই দুটো ইন্টেন্সলি সিরিয়াস সিনের মাঝখানে ওই পোর্টারটা পাগলামি করছে গেটের কাছে দাঁড়িয়ে, উল্টো পাল্টা বকে যাচ্ছে, সেটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উল্টো পাল্টা খুব একটা সে বলছে না, সেটা খুব সিম্বলিক ওয়েতে শেক্সপিয়ার কাজে লাগিয়েছেন। পোর্টার মনে মনে কল্পনা করছে যে নরকের দরজা সে গার্ড করছে এবং নরকে সে এক এক করে করে পাপীদের ঢোকাচ্ছে। প্রত্যেকটি পাপী একটা পাপী করেছে, তার যা করা উচিত তার বাইরে সে কিছু করেছে, তার লিমিট সে ক্রস করেছে, কাজেই তাদের নরকে পাঠানো হয়েছে এবং এক এক করে এক একজন করে সিনারকে সে ঢোকাচ্ছে এবং সে নরকের গেটকে গার্ড করছে। এরকম একটা ডে ড্রিমের মধ্যে ওই পোর্টারটা বা ওই গেট কিপারটা রয়েছে ইন দ্যাট অ্যালকোহলিক ফিট। খুব ইন্টারেস্টিং। ডানকানের মার্ডারের পরে ইনভারনেস সত্যি নরকে কনভার্টেড হয়েছে এবং আস্তে আস্তে যখন মার্ডার সিনটা শেষ হচ্ছে তখন আস্তে আস্তে দিনের আলোটা ফুটছে, রাতের অন্ধকারের সেই যে ঘোর সেটা কাটছে, আর ইনভারনেসের গেটের বাইরে নক 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 দরজা ধাক্কার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঠিক এই সময় লেডি ম্যাকবেথ ক্ষিপ্ত হয়ে ম্যাকবেথকে বলছেন, শিগগির যাও, শিগগিরই যাও, হাত ধো, তোমার ড্রেস চেঞ্জ করো, এখন আমাদের এই পৃথিবীকে ফেস করতে হবে। আর ম্যাকবেথ কনস্ট্যান্টলি বলছেন, আমি যতই হাত ধুই না কেন আমার হাতে রক্ত লেগে রয়েছে। যত সমুদ্র এই পৃথিবীতে আছে সেই সমস্ত সমুদ্রের জল দিয়ে বোধহয় আমার হাতকে পরিষ্কার করা যাবে না। আর লেডি ম্যাকবেথ হাসতে হাসতে বলছেন যে একটুখানি জল নিয়ে ধুয়ে নাও, একটুখানি জল দিয়ে ধুয়ে নাও, কেউ কিচ্ছু বুঝবে না। খুব ইন্টারেস্টিং। এই লেডি ম্যাকবেথই অ্যাক্ট 5 সিন 1-এ যখন স্লিপ ওয়াকিং করছেন, নিউরোটিক হয়ে গেছে, ঠিক তার হাজবেন্ডের মতন তাকেও বলতে শোনা যাবে, অ্যারাবিয়ার সমস্ত পারফিউম দিয়েও আমার হাতের আষ্টে গন্ধ আমি সরাতে পারছি না। আমার বর ডানকানকে মেরে রক্তাক্ত ছুরি দুটো নিয়ে বেরিয়ে এসেছিল, আমি ঘরে ঢুকেছিলাম, ঘরে ঢুকে দেখেছিলাম বুড়োটার শরীরে অত রক্ত ছিল, ওই রক্তের মধ্যে শুয়েছিল। সেগুলো তো লেডি ম্যাকবেথ বলতে পারেনি। লেডি ম্যাকবেথ যে নিজেকে দেখাচ্ছে আমি এত স্ট্রং, সে যখন নিজের সঙ্গেও কথা বলছে সলিলোকিতে, তখনও সে কিন্তু নিজের কাছে এটা প্রকাশ করছে না যে সে বেসিক্যালি ভয় পেয়েছে। মার্ডারের আগে সলিলোকিতে সে বলছে, আমার ভেতরে যেন কোনো মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস না থাকে আমার হাজবেন্ডের মতন, রিপ্লেস মাই মিল্ক, মাই মাদারলি মিল্ক, শি নেভার গেভ বার্থ, or my motherly affection as a woman I am essentially a mother, replace that with poison. সে দেখাচ্ছে সে রুথলেস, তার কিচ্ছু এসে যায় না। এদিকে
সে নিজে কিন্তু ডানকানকে মারতে পারেনি। ডানকানকে যখন সে মারতে ঢুকেছিল, একটি শিশুর মতন ডানকান ঘুমোচ্ছিল, খেয়ে দিয়ে ভীষণ খুশি সে। এবং লেডি ম্যাকবেথের মনে হয়েছিল তার বাবা শুয়ে আছে। সে ফিরে এসেছিল। হি রিজেম্বলড মাই ফাদার। লেডি ম্যাকবেথ টার্নস ইনটু a neurotic patient and she commits suicide later in Act 5. ম্যাকবেথের ভেতরে আমরা ঠিক এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের কষ্ট দেখতে পাচ্ছি। Lady Macbeth had to consume a lot of alcohol to fortify her strengths, and Macbeth was in a state of daze. আরো ইন্টারেস্টিং দেখো, এই মার্ডার সিনটার ঠিক আগে ডানকানকে তখন ফিস্টে ডাকা হয়েছে এবং তিনি আগে ফিস্ট করছেন সবাইকে নিয়ে বসে ম্যাকবেথের কাছে। আর ম্যাকবেথ বাইরে পায়চারি করছে। ম্যাকবেথ ফিস্টে অংশগ্রহণ করতে পারছে না। না, হোয়াট ইজ দ্যাট ইন্ডিকেটিং? একটা ব্যাংকেট বা একটা ফিস্ট সিম্বলিক্যালি সিগনিফাই করে সমাজে তোমার জায়গা। ইউ আর পার্টিসিপেটিং in a social activity. You are sharing the table with everyone. ম্যাকবেথ কিন্তু ব্রাত্য, সে কিন্তু বাইরে ঘুরছে। তখন তার ভিতরে প্রচন্ড রকম টেনশন, ভয়, চিন্তা, একটু পরেই সেই ডানকানকে মেরে ফেলবে। ম্যাকবেথ আবারও ফিস্টে পার্টিসিপেট করতে পারছে না। যখন অ্যাক্ট 3 সিন 4 সে সবাইকে ডাকছে, ডানকান তখন মৃত। সে ইনডাইরেক্টলি এটাকে করোনেশনও বলতে পারো। সে সমস্ত নোবেলসদের ডেকেছে এটা ডিক্লেয়ার করতে যে আমি তোমাদের ফিউচার কিং। সেই ফিস্টে সে ব্যাংককেও নেমন্তন্ন করেছিল, কিন্তু ব্যাংককে সেই ফিস্টে আসার পথেই সে হত্যা করায় মার্ডার্ড অ্যাসাসিনসদের দিয়ে। ব্যাংকোর ছেলে পালিয়ে যায়, ঠিক যেরকম রাজার ছেলে পালিয়ে গিয়েছিল। তারা কিন্তু ভেতর ভেতর বিদ্রোহ করার জন্য তৈরি হচ্ছে। কোথাও ইংল্যান্ডে তারা রেডি হচ্ছে, তারা পালিয়ে গেছে, স্কটল্যান্ড ছেড়ে পালিয়ে গেছে। ফিস্ট শুরু হয়েছে, নোবেলম্যানরা এক এক করে সব এসেছেন। লেডি ম্যাকবেথ সবাইকে বসিয়েছেন। লেডি ম্যাকবেথ একটু দুর্বল হয়ে পড়েছেন। আমরা দেখব যে ব্যাংকেট সিনের পরে লেডি ম্যাকবেথকে আমরা খুব একটা দেখতে পাবো না। তখন কিন্তু ম্যাকবেথ রাজত্ব করবে। ব্যাংকেট সিনেই লাস্ট অ্যাক্ট 3 সিন 4 আমরা ম্যাকবেথকে একটু দুর্বল পাবো। তারপরে কিন্তু পুরো অ্যাকশনটা উল্টে যাবে। লেডি ম্যাকবেথ পর্দার আড়ালে চলে যাবেন। লেডি ম্যাকবেথ যিনি পুরো ক্রাইমগুলোকে অর্গানাইজ করেছিলেন, তিনি কিন্তু নিজেও জানতেন না যে ব্যাংককে মারার প্ল্যানটা ম্যাকবেথ করেছে। আস্তে আস্তে লেডি ম্যাকবেথ থেকে সরে যাচ্ছে। ট্র্যাজিক হিরোরা সবসময়ের জন্যে শেষের দিকে গিয়ে খুব একা হয়ে পড়ে। দে স্ট্যান্ড লাইক আ জাইগ্যান্টিক স্ট্রাকচার উইথ আ লট অফ পোটেন্সিয়াল, মিসডাইরেক্ট পোটেন্সিয়াল অ্যালোন। এবং যে ম্যাকবেথের ভেতরে প্রচন্ড কনসায়েন্স ছিল, ডিলেমা ছিল, তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব হতো, তার মধ্যে ভয় ছিল, চিন্তা ছিল, সে হয়তো ক্ষেত্রে গিয়ে প্রচুর মানুষকে নির্দ্বিধায় মেরেছে, কিন্তু ডানকানকে মারার আগে এবং পরে তার ভেতরে অনেক অনেক দ্বিধা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি। ব্যাংকেট সিনের শেষবারের মতন, এবং সেটাই কিন্তু তার হিরোইজমের একটা খুব বড় জায়গা। যখন সেটাই কিন্তু তার যে এই এসেনশিয়াল মরালিটি, এসেনশিয়াল তার মধ্যে যে হিউম্যানিস্টিক যে এলিমেন্টটা, এটাই কিন্তু আমাদের পিটি, আমাদের অ্যাডমিরেশন তার দিকে নিয়ে যাচ্ছে। একটা হার্ড কোর ক্রিমিনালের প্রতি কিন্তু পিটি বা অ্যাডমিরেশন হয় না। এই যে বারবার আমরা ফিল করছি যে ম্যাকবেথ সাফার করছে, ম্যাকবেথের মধ্যে বোধ আছে, ম্যাকবেথ কিন্তু পুরোপুরি একটা ক্রিমিনালে কনভার্টেড হয়নি, এটাই কিন্তু আমাদের ম্যাকবেথের প্রতি আকৃষ্ট করছে। এটা মনে রাখতে হবে।
এবারে কি হলো, যখন ব্যাংকের সিনটা হচ্ছে অ্যাক্ট 3 সিন 4-এ, হঠাৎ করে ম্যাকবেথ বলে উঠছে যদি ব্যাংকো এখানে থাক। তার আগে সে জানতে পেরেছে কিন্তু যে ব্যাংকোকে মেরে ফেলা হয়েছে, অভিনয় করছে সবার সঙ্গে। যদি ব্যাংকো আসতো তাহলে কতই না আনন্দ হতো। যে মুহূর্তে সেই কথাটা সে বলছে, ব্যাংকোর একটা রক্তাক্ত হেড with all the gory locks, with all the signs of murder, সেটা দুলছে, সে দেখতে পাচ্ছে। তার চেয়ারে ব্যাংকো এসে বসেছে এবং সেই মুহূর্তে তার নিজের ওপর থেকে সমস্ত কন্ট্রোল চলে যাচ্ছে। সে চিৎকার করে বলছে, শু শু, যাও যাও যাও, তুমি চলে যাও। সবাই দেখছে একটা শূন্য চেয়ারের সামনে দাঁড়িয়ে ম্যাকবেথ পাগলের মতন কাকে যেন তাড়াচ্ছে। আবার সে যখন বলছে চিয়ার্স টু ব্যাংকো, আবার সে ফিরে আসছে। এটা কি সত্যিই কোনো ঘোস্ট, না ম্যাকবেথের একটা হ্যালুসিনেশন, তার গিল্টের একটা এক্সটার্নাল ম্যানিফেস্টেশন? আমরা জানি না। সিচুয়েশনটাকে সামাল দিচ্ছেন আলটিমেটলি এসে লেডি ম্যাকবেথ। কোনো রকমে ব্যাংকেটটাকে শেষ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এবং জানো, ব্যাংকের সিনটার ঠিক আগে হাজব্যান্ড ওয়াইফের একটা ইন্টারেস্টিং কনভারসেশনে লেডি ম্যাকবেথ দুঃখ করে বলেছিলেন যে আমরা বোধহয়, দুজনের মধ্যেই কথাটা হয়েছিল, আমরা বোধহয় অনেক কিছু হারালাম, কিছুই বোধহয় পেলাম না। এই রিয়েলাইজেশনটা এখন হচ্ছে। আর ডানকান, যাকে আমরা মারলাম, সে বোধহয় গ্রেভে আমাদের থেকে অনেক ভালোভাবে ঘুমোচ্ছে। তারা এটা আলোচনা করেছিলেন দুজনে বসে। এই রিয়েলাইজেশনগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। কিন্তু ব্যাংকের সিনটা ঠিক পরে লেডি ম্যাকবেথ পিছিয়ে যাচ্ছেন, আর ম্যাকবেথ কনভার্টেড হচ্ছে ইনটু আ হার্ডেন্ড ক্রিমিনাল। তার প্রতি আমাদেরও সিম্পাথি চলে যাচ্ছে। সে টাইরেন্ট হয়ে যাচ্ছে, সে রুথলেসলি লোকেদের মারছে, সে ম্যাকডাফের পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলছে, বাচ্চাদের হত্যা করছে, ইয়াং ওয়াইফসদের হত্যা করছে। এবং তারপর ইন্টারেস্টিং, আমরা অ্যাক্ট 1 সিন 1-এ দেখেছিলাম উইচেসরা দাঁড়িয়ে আছে ম্যাকবেথের জন্যে। অ্যাক্ট 1 সিন 3-তে উইচেসরা এগিয়ে এসে ম্যাকবেথের সঙ্গে দেখা করেছিল। কিন্তু অ্যাক্ট 4 সিন 1 আমরা দেখব ম্যাকবেথ যাবে উইচেসদের সঙ্গে দেখা করতে, এটা জানতে যে তার ভবিষ্যতে কি লুকিয়ে আছে। টিল নাও evil was pursuing Macbeth, now Macbeth pursues evil. এবং সেখানে গিয়ে সে জানতে পারছে অনেক কিছু। সে জানতে পারছে যে সে সহজে মরবে না। এই ডিসকাশনে আমি এখন যাব না। এই গল্প তোমরা সবাই জানো। একটা গোটা ফরেস্ট যখন তার কাছে এগিয়ে আসবে, তখনই তার মৃত্যু হবে। স্বাভাবিকভাবে মায়ের পেট থেকে জন্মানো কোনো সন্তান ম্যাকবেথকে মারতে পারবে না। প্রচন্ড আনন্দ নিয়ে সে বাড়ি ফিরছে যে আমায় কেউ মারতে পারবে না। আমরা সবাই জানি গল্পে কি ঘটেছিল। ভয়ঙ্কর একটি সিভিল ওয়ার হয়। রাজার ছেলেরা, ব্যাংকোর ছেলে, ভীষণ রকমের বিক্ষুব্ধ যারা সব ছিল নোবেলম্যান, তারা সবাই একত্র হয়ে বিরাট ফোর্স নিয়ে ম্যাকবেথের ইনভারনেসের কাসলের দিকে এগিয়ে আসতে থাকে। এবং তারা কি করেছিল, সবাই একটা করে গাছের ডাল তার সামনে রেখেছিল নিজেদের সামনে। তারা যখন এগোচ্ছিল, দূর থেকে মনে হচ্ছিল একটা গোটা ফরেস্ট তাদের এগিয়ে আসছে সেই কাসলটার দিকে। ম্যাকবেথকে যে হত্যা করেছিল তার সত্যি সত্যি স্বাভাবিকভাবে জন্ম হয়নি। হি ওয়াজ আ সিজারিয়ান বেবি। মায়ের পেট কেটে তাকে ভূমিষ্ঠ করা হয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং। ইউ অলওয়েজ সি দ্য উইচেস টক ইনডিরেক্টলি, দে মিসগাইড ইউ, দে চিট ইউ, they indulge in equivocation.
তাদের কথার মধ্যে সবসময় দুটো করে মানে থাকে। সেটা ম্যাকবেথ রিয়েলাইজ করলো। আজকের ডিসকাশনের পয়েন্ট এই নিটিগ্রিটিগুলোর মধ্যে আমি যাব না। এবং ইন দ্য মিন টাইম সে খবর পেল যে লেডি ম্যাকবেথ সুইসাইড করেছে। ম্যাকবেথ একেবারে একা। সে হঠাৎ রিয়েলাইজ করলো সময় এগিয়ে চলে, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো। পেটি পেস অফ টাইম সেটা ক্রিপ করে করে এগিয়ে চলে এবং সময় মানুষকে বোকা বানায়, আবার সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনের এই জাংচারে এসে সে রিয়েলাইজ করলো যে তার থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই। রাজা হওয়া মানে মাথায় মুকুট পরা নয়, রাজা হওয়া মানে সিংহাসনের উপরে বসা নয়, রাজা হওয়া মানে হাতে রাজদণ্ড নেওয়া নয়, রাজা হওয়া মানে যত অর্থ আছে রাজার কোষাগারে তার মালিক হওয়া নয়। রাজা হওয়া মানে হলো মানুষের মনে রাজত্ব করা, মানুষের কাছ থেকে ভালোবাসা, রেসপেক্ট এগুলো পাওয়া। এটা সে এতদিন রিয়েলাইজ করেনি, এবং এটা রিয়েলাইজ করেনি বলেই সে এতদিন মরীচিকার পেছনে ছুটেছে। সে ভুল দিকে ছুটেছে, যা কিছু করেছে সে ভুল করেছে। এখন তাকে কেউ ভালোবাসে না, কেউ রেসপেক্ট করে না, ভয়ে ভয়ে তার সামনে নতি স্বীকার করে মানুষ, ভালোবেসে করে না। সে কারুর রাজা হতে পারেনি। তার থেকে গরিব এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। এখন সে মৃত্যুকে আর ভয় পায় না। সে কিন্তু পিঁপড়ের মতন মরবে না, সে কিন্তু হাঁটু গেড়ে বসে প্রাণ ভিক্ষা করবে না। সে বুঝতে পেরেছে কোথায় সে ভুল করেছে। Nothing can be taken from nothing. He has realized that life is nothing but a walking shadow. Life is nothing but a waning candle. Life is nothing but a tale told by an idiot signifying nothing. সেটা বিশাল খাদের সামনে এসে দাঁড়িয়েছে, যার শেষ দেখা যায় না, শুধু শূন্যতা, শুধু অন্ধকার। তার নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। কিন্তু যখন সে রিয়েলাইজ করলো যে তার থেকে নিঃস্ব আর কেউ নেই, সেই মুহূর্তে he becomes the richest person of this world. Do you know how? Spiritually he rises far above common humanity. প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে, অনেক কিছু হারিয়ে, মানসিক এবং শারীরিকভাবে রক্তাক্ত হয়ে, রিক্ত হয়ে মানুষের মধ্যে চেতনা আসে। আর যখন সেই চেতনা আসে তখন তার স্থান সাধারণের থেকে অনেক উপরে হয়। সে কিন্তু সমস্ত কিছুকে জয় করতে পারে, যা কিছু পার্থিব, যা কিছু দৈহিক, যা কিছু ফিজিক্যাল, যা কিছু আর্থলি, সেগুলোকে ট্রান্সেন্ড করার একটা অদ্ভুত ক্ষমতা তার মধ্যে জন্মায়। তখন যখন আমরা ম্যাকবেথকে দেখছি ওই স্টেজের মাঝখানে সে দাঁড়িয়ে আছে, সে মৃত্যু বরণ করতে রাজি আছে, সে ফাইট করে মরবে, সে এগিয়ে যাবে, তার শত্রুর সামনে গিয়ে সে দাঁড়াবে, সে মাথা উঁচু করে তরোয়াল হাতে নিয়ে লড়তে লড়তে মরবে। এবং এখন he knows he has got nothing to lose because he has acquired nothing, but this realization itself makes him the richest person alive on this planet. এটাকে আমরা ইংরেজিতে বলি spiritual transcendental victory. Physically you are crushed, but spiritually you are able to transcend everything. সত্যি সত্যি ম্যাকবেথকে পরাজিত বোধহয় আর করা যাবে না, কারণ
পরাজয়ের একেবারে রুটে রয়েছে ভয়। যার মৃত্যু ভয় নেই তাকে তো মেরে কোনো সুখ নেই। যে সব বুঝে গেছে, জেনে গেছে, সেই ভয়ঙ্কর সত্যটাকে কনফ্রন্ট করার ক্ষমতা যার মধ্যে এসেছে, যে ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়াবার মতন হিম্মত যার মধ্যে এসে গেছে, তার থেকে বড় হিরো কে হতে পারে? দেখো শেক্সপিয়ারের কি অদ্ভুত জাদু। একটা ভিলেনাস ক্যারেক্টারকে নিয়ে একটা নাটক লেখার সাহস সে করেছিল, এবং সেই ভিলেনাস ক্যারেক্টারটা কতটা হিরোইক হয়ে উঠল অ্যাট দি এন্ড অফ দ্য ডে। বাংলা ইংরেজি মিশিয়ে আমার ক্ষুদ্র ক্ষমতায় একটা খুব স্কেচি, একেবারেই স্কলারলি নয়, ইন্ট্রোডাকশন দিলাম আমার ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য যারা সবে লিটারেচার পড়তে শুরু করেছ। আমরা আরও ডিটেলড, এবারে আরও বেশি লিটারারি ডিসকাশনস এই নাটকটা নিয়ে পরে করতেই পারি। এটা শুনো, আমরা আবার খুব তাড়াতাড়ি দেখা করব। ভালো থেকো সবাই।